শিক্ষা গবেষণায় রাজনীতিকীকরণ সভ্য সমাজে চলতে পারে না। 21শে পদক তুলে দিয়ে প্রধানমন্ত্রী উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে চাইলেন বিজ্ঞদের দিক নির্দেশনা। শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচয় নয়। উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন। একটা এজেন্ডা ছিল কৃষি ঋণ নিয়ে, যে সিদ্ধান্তগুলি গৃহীত হলো সেগুলি যাতে সুন্দরভাবে আমাদের ডিস্ট্রিবিউশনগুলি হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাঠক প্রকাশকের মহোৎসব অমর 21শে বইমেলা শুরু আজ। কিছুক্ষণ পর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শুক্র ও শনিবার থাকছে শিশু প্রহর। প্রসিকিউশনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিচারে বাধা হবে না, ছাড় পাবে না অপরাধী, জানালেন চিফ প্রসিকিউটর। যুদ্ধাপরাধ মামলায় খালাস খান আকরাম। বোরোর সেচে মিলবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, জানালেন মন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মুস্তাকুর রহমান বললেন, আগে কাজ পরে কথা। কক্সবাজারে সিলিন্ডার বিস্ফোরণে ধ্বংসস্তূপ ফিলিং স্টেশন, দগ্ধ 15, আশঙ্কাজনক 6, পুড়েছে 30টি গাড়ি ও ঘরবাড়ি। গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক। এবং 5 দিন ধরে চলছে ঢাকা দক্ষিণের সবচেয়ে বড় ময়লার ভাগার। বিষাক্ত ধোঁয়ায় অসহনীয় জনজীবন। ডিজিটাল বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ। শিক্ষা গবেষণায় রাজনীতিকীকরণ সভ্য সমাজে চলতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বর্তমান সরকার। 21শে পদক তুলে দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিজ্ঞজনদের দিক নির্দেশনা প্রয়োজন। সরকার গঠনের পর নাগরিকদের সঙ্গে থেকে কাজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তার কড়াকড়ি বলয়। কর্মক্ষেত্রে আসছেন নির্ধারিত সময়েই। এবার 21শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন সরকার প্রধান। অনুষ্ঠানের শুরুতেই 9 বিশিষ্ট ব্যক্তি ও গানের দল ওয়ারফেইসকে এবছরের রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই সরকার প্রধান বলেন, শিক্ষা গবেষণা শিল্প সাহিত্যের চর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় হতে পারে না। জ্ঞান বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে এ কাজে বিজ্ঞজনদের দিক নির্দেশনা চান প্রধানমন্ত্রী। জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। সরকার প্রধান বলেন, কীর্তিমানের সংখ্যা যত বাড়বে ততই সমৃদ্ধ হবে দেশ। রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কথা বলছেন সড়ক পরিবহন ও রেল মন্ত্রী শেখ রবিউল আলম। সরাসরি যাচ্ছি সেখানে। সেটা করার কোনো সুযোগ নেই, সেটা করা আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না। যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব, এটা আমাদের অঙ্গীকার। কিন্তু যে চাঁদাটাকে কোনো কোনো সময় চাঁদাবাজি বলা হয়, সেটা অনেক সময় সমঝোতা তারা করে নিয়েছেন পরিবহন মালিকরা। তাদের অর্থ তারা এই হারে কালেক্ট করে তাদের এই কল্যাণে ব্যয় করে, সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে।
এই কারণে যাত্রীদের কাছে থেকে ভাড়া অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, এই টাকাটা সেটা অপরাধ, সেটা আমরা বলতে আপনি দেখেননি না, হচ্ছে আমি শ্রমিক কেন্দ্রীয় সংগঠন যারা আসছে তাদের মালিকদের যে সমস্ত আছে সমিতি আছে তাদের নিয়ে বসেছে, তারা ব্যয় করে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনি একটা শর্তে একটা সমিতি রেজিস্ট্রেশন নিয়েছেন, ক্রেডিট নিয়ে করছেন, সেখানে কোনো ব্যর্থ হলে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তারা দেখতে পারে। চাঁদাবাজি নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ, সেটা যদি ঘটে অভিযোগ থাকলে আমাদের কাজটা সেটা হচ্ছে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে, ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নিতে। আমরা যোগাযোগ মন্ত্রণালয় আমাদের একটা নিরাপদ সড়ক রাখতে চাই, পরিবহনগুলো একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব। সে জায়গায় আমরা মনোযোগী আছি, যেখানে ব্যবসায় হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এখানে একটা জবাবদিহিতা আনার চেষ্টা আমাদের অঙ্গীকার এবং সেটা করছি। সচিবালয় নিজ মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও রেল মন্ত্রী শেখ রবিউল আলম কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এদিকে বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। কিছুক্ষণ পর মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বইমেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 468টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। 15 মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিনে মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এই মুহূর্তে বাংলা একাডেমির বইমেলা চত্বরে আছেন সহকর্মী উম্মে হানি, সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, আবারও আজকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে উদ্বোধন হবে এবারের অমর একুশে বইমেলার, এবং তিনি কিন্তু ইতোমধ্যেই বাংলা একাডেমির যে অনুষ্ঠান স্থলে আছেন সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু উদ্বোধন করবেন এবার অমর একুশে বইমেলার। এবং যদি একটু বইমেলা প্রাঙ্গণের কথা বলি, যে বইমেলা আসলে আজকে থেকে শুরু হয়ে গেলেও কিন্তু এখানকার যে আবহ সেটিতে কিন্তু আসলে প্রস্তুতির আবহই দেখতে পাচ্ছি। এবং যদি বলি যে এখানকার অনেক দোকানেই আসলে বইয়ের যে স্টলগুলো রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু স্টলে বই চলে এসেছে এবং আর বাকি যে স্টলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও অবকাঠামো নির্মাণের যে কাজ রয়েছে সেগুলো চলছে, কোনোটাতে রং করার কাজ চলছে এবং কিছু কিছু স্টলগুলোতে কিন্তু বই সাজানোর কাজ চলছে। এবং একটু বলে রাখি যে আসলে প্রতি বছর আমরা দেখি যে সাধারণত 1 ফেব্রুয়ারিতে আসলে বইমেলা শুরু হলেও কিন্তু এবছর আসলে নির্বাচনের কারণে বইমেলা আসলে দেরিতে শুরু হয়েছে এবং এই কারণেই কিন্তু এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে আসলে সময় কম পাওয়ার কারণেই কিন্তু আজকে প্রথম দিনে একটু বইমেলার যে সার্বিক যে পরিস্থিতি সেটি আসলে প্রস্তুতিমূলক হলেও আগামী 2-3 দিনের মধ্যে আসলে বইমেলার যে মূল যে আবহ সেটি আসলে ফেরত আসবে। এবং এবার কিন্তু আসলে বইমেলায় কিন্তু অংশগ্রহণ করছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান এবং এর মধ্যে কিন্তু আমরা আসলে যতটুকু জেনেছি যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি স্টল রয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ এই অংশে 468টি প্রকাশনা তাদের স্টল করেছে। এবং বাংলা একাডেমি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এবার আসলে তারা মোট ইউনিট রেখেছে আসলে 1018টি। অন্যদিকে আমরা যতটুকু জেনেছি যে লিটল ম্যাগাজিনের যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু এবার সোহরাওয়ার্দী উদ্যানের এই অংশে রাখা হয়েছে এবং এখানকার যে সংশ্লিষ্টরা বলছেন যে বইমেলার যে মূল যে আবহ সেটি আসলে 2-1 দিনের মধ্যেই শেষ হবে। এবং আমরা আজকে কিন্তু পাঠক সমাগম খুবই কম দেখছি, কিন্তু অল্প কিছু পাঠক যারা আসছেন তারা কিন্তু বলছেন যে তারা আসলে বইমেলা যে সার্বিক পরিস্থিতি সেটি আসলে তারা দেখতে আসছেন। এই ছিল আমার কাছে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। বইমেলা উদ্বোধনের খবর জানাতে বাংলা একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী উম্মে হানি।
মন্ত্রিসভার প্রথম বৈঠকে অনুমোদন পেল কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাব। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান। যথাসময়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থেকে নেমে নিজের অফিসিয়াল ব্রিফকেস নিয়ে প্রবেশ করেন মন্ত্রিপরিষদ বিভাগে। সকাল 9:30টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবগণ অংশ নেন। সংক্ষিপ্ত এ বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত একমাত্র এজেন্ডা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, কৃষি ঋণ বিষয়ক প্রস্তাবনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একটা এজেন্ডা ছিল কৃষি ঋণ নিয়ে, যে সিদ্ধান্তগুলি গৃহীত হলো সেগুলো যাতে সুন্দরভাবে আমাদের ডিস্ট্রিবিউশনগুলি হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। 21 পদক প্রদান শেষে দুপুরে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ফেরেন সচিবালয়ে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগে কাজ পরে কথা। সকালে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে একথা বলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। সকালে কেন্দ্রীয় ব্যাংকে তাকে বরণ করে নেন কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল 10:40 বাংলাদেশ ব্যাংকে আসেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। ব্যক্তিগত এলিয়েন সিরিজের একটি গাড়িতে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেন তিনি। তাকে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। যোগদানপত্র জমা দেন সংশ্লিষ্ট বিভাগে। এর আগে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে কেন্দ্রীয় ব্যাংকের 14তম গভর্নর হিসেবে যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপত্রে স্বাক্ষর করেন। প্রথম কার্যদিবসে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সংক্ষিপ্ত অভিব্যক্তিতে নতুন গভর্নর জানান, দায়িত্ব পেয়েছেন, কাজ শুরু করতে চান। কথা বলবো, কাজ করব, আগে কাজ করি পরে কথা বলবো। এর আগে বুধবার অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে গভর্নর পদ থেকে অব্যাহতি দিয়ে তার স্থলাভিষিক্ত ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এর মাধ্যমে এই প্রথম কোনো শিল্পপতি পেলেন কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নতুন গভর্নরের যোগদান নিয়ে বাংলাদেশ ব্যাংকে কথা বলছেন মুখপাত্র, সরাসরি যাচ্ছি সেখানে। গ্রোথ ওরিয়েন্টেড, কিছুটা ইকোনমিক গ্রোথ ড্রিভেন, এমপ্লয়মেন্ট জেনারেটেড ইকোনমির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যদিও সেটা সক্ষম হয়নি। কিন্তু তাদের যে সাফল্য সেটা হলো স্টেবল একটা ম্যাক্রো ইকোনমি মেনটেন করতে পেরেছে। এখন বর্তমান গভর্নর মহোদয় এবং নির্বাচিত সরকারের মূল উদ্দেশ্য হবে এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কীভাবে জেনারেশন করা যায়, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি করতে হলে বেশ কিছু প্যারামিটারকে অ্যাড্রেস করতে হবে। সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু, তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাইস স্টেবিলিটিটাকে এনশিওর করা। এগুলো কেন্দ্রীয় ব্যাংক তার জায়গা থেকে যতটুকু পর্যন্ত দায়িত্ব তার শতভাগই তারা পালন করবে, এবং সেই পালন তো আর গভর্নর মহোদয় একা করবে না, টোটাল সেন্ট্রাল ব্যাংক এবং টোটাল ব্যাংকিং সেক্টর মিলেই কাজগুলো করবে। তো উনি আমাদের সহযোগিতা কামনা করেছেন এবং আমাদের সকলে যারা বক্তব্য দিয়েছেন তারাও গভর্নর মহোদয়কে শতভাগ সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাকে বাংলাদেশ ব্যাংকে বরণ করে নিয়েছেন নবনিযুক্ত গভর্নর মহোদয় হিসেবে। তো গভর্নর মহোদয় আজকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো জাস্ট পয়েন্ট আকারে আপনাদেরকে উল্লেখ করছি। এগুলো লিখিত কপি আপনাদেরকে দিব, সেটা আপনাদেরকে পরে আপনাদের টিভি বা পত্রিকার কাজে ব্যবহার করতে পারবেন। উনি বলেছেন ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথটা বৃদ্ধি করতে হবে, ইকোনমিক গ্রোথটা। তবে এই গ্রোথ হতে হবে ইনক্লুসিভ, যত ইনক্লুসিভ হবে তত এমপ্লয়মেন্টটাও বৃদ্ধি পাবে। বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছরে বন্ধ হতে দেখেছি। এই পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট। এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে।
নতুন গভর্নরের যোগদান নিয়ে বাংলাদেশ ব্যাংকে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের ব্রিফিং এর বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এদিকে বোরো আবাদে সেচ সুবিধা নিশ্চিত করতে গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিচ্ছে সরকার। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, সেচ মৌসুমে কৃষকদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য রাতে সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। সিএনজি স্টেশনের গ্যাস ব্যবহার হবে বিদ্যুৎ উৎপাদনে। শুভ খানের রিপোর্ট। কেউ প্রস্তুত করছেন ক্ষেত, কেউ বা চারা। দল বেঁধে ধান রোপণে কৃষকের ব্যস্ততা এখন মাঠ জুড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে সারা দেশে 50,54,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 88% জমিতে চারা রোপণ শেষ হয়েছে। এখন দরকার পর্যাপ্ত পানি সেচ। এজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান কৃষকরা। এখন বর্তমান তো কারেন্টটা ভালোই আছে। এইভাবে যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সামনে 34 বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি আবার ফির আপনারা ওই মানে সারাদিনে 2 বার কারেন্ট দেন, 2 ঘন্টা আর 22 ঘন্টা কারেন্ট নাই, তাহলে তো চলবে না। কারেন্টটা এইভাবে যদি থাকে আমাদের খুব যথেষ্ট। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, সারা দেশে সেচ সংযোগধারীর সংখ্যা 4,98,000। বর্তমানে সারা দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায় 13,000 মেগাওয়াট। গরম এবং বোরো আবাদে সেচ সুবিধা নিশ্চিত করতে গিয়ে এই চাহিদা বেড়ে দাঁড়াতে পারে 17,000 থেকে 18,000 মেগাওয়াটে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, যে কোনো মূল্যে বোরো আবাদে সেচ দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য রাতে সিএনজি স্টেশন বন্ধ রেখে সেই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। ইরি সিজনও শুরু হয়ে গেছে, এইটাতে যাতে ভালোভাবে বিদ্যুৎটা দেওয়া যায় সেই দিকে আমরা খুবভাবে মানে নজরদারি করছি। রাত্রিবেলা সিএনজি পাম্পগুলো চলবে না। সিএনজি পাম্পগুলো যে থেকে যে গ্যাস সাশ্রয় করবো সেটা আমরা জেনারেশনে দেবো। আমরা চেষ্টা করবো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য। বর্তমানে রোজা উপলক্ষে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রসিকিউশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিচার কাজ বাধাগ্রস্ত হবে না বলে সাফ জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও কড়া বার্তা দেন তিনি। এদিকে 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 71-এ মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড হয় খান আকরাম হোসেনের। মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে আটক করে নির্যাতন ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় 2015 সালের 11 আগস্ট আকরামকে ফাঁসির দণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত তার খালাসের রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, খান আকরাম হোসেন নামে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি রাজাকার নন। রাজাকার আকরামের নামের সঙ্গে মিল থাকায় তাকে এই মামলায় জড়ানো হয়। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করি 2018 সালে। সেই আপিলটি আজকে নিষ্পত্তি হয়েছে। মাননীয় অ্যাপিলেট ডিভিশন আপিলটি অ্যালাউ করেছেন বাই ইউনানিমাস ভার্ডিক্ট। আমরা আশা করছি এই অ্যাডভান্স অর্ডারের কপি যদি আগামী সপ্তাহে পাই তাহলে উনি আগামী সপ্তাহে খালাস পাবেন। নবনিযুক্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে 4 জন চাক্ষুসাক্ষী খান আকরাম হোসেনকেই রাজাকার হিসেবে শনাক্ত করেছিল। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বিচারকালে এই 4 জন সাক্ষী ডকে এই খান আকরাম হোসেনকে আইডেন্টিফাই করতে পেরেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। চিফ প্রসিকিউটর আরও জানান, প্রসিকিউশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিচার কাজে কোনো প্রভাব পড়বে না। শিগগিরই সমাধানের আশ্বাস দেন তিনি। আপনি ধরে নেন এটা আমরা আইসিটি ট্রাইব্যুনাল আমরা যারা কাজ করি আমরা একটা পরিবারের সদস্য। আমাদের আভ্যন্তরীণ অনেক কিছু হলে হতে পারে, কিন্তু এইটা আমাদের বিচারের সাথে কোনো সম্পর্ক নেই। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী HM তামিমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করতেই এমন ষড়যন্ত্র দাবি করে বিবৃতি দেন তাজুল ও তামিম। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
দুপুরে জামিন পান বদি। হত্যা চেষ্টা মামলায় 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি 2 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, টিউলিপের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে ফ্ল্যাটের দখল বুঝে নেয়া। টিউলিপ সিদ্দিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। জাতীয় সংসদ নির্বাচন শেষে এবার সংরক্ষিত নারী আসন নিয়ে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। সরকার ও বিরোধী দলের অনেক নারী নেত্রী সংসদে জায়গা নিশ্চিতে যোগাযোগ বাড়িয়েছেন নীতি নির্ধারকদের সঙ্গে। বরাবরের মতোই বিএনপি বলছে, দলের সঙ্গে সম্পৃক্ত এবং ভূমিকা রাখা নেত্রীদের মূল্যায়ন করা হবে। দলটির নারী নেতৃত্ব বলছে, দুঃসময়ের কর্মীদেরই সম্মান জানানো উচিত। মোরসালিন হক জুনায়েদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ শেষে আগামী 12 মার্চ বসছে প্রথম অধিবেশন। ইতিমধ্যেই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি, প্রকাশিত হয়েছে গেজেটও। নতুন সংসদে বেশ কিছু জরুরি পদক্ষেপের মধ্যে সংরক্ষিত 50টি আসনে নারী সংসদ সদস্য মনোনীত করা অন্যতম। বিএনপি বলছে, অধিবেশন বসার পরই এ বিষয়ে কাজ শুরু হবে। যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। সংরক্ষিত আসন নিশ্চিতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন বিএনপি নেত্রীরা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বেশি প্রতিযোগিতা দেখা যাচ্ছে দলটির নারী নেত্রীদের মধ্যে। তারা বলছেন, দীর্ঘ সময় মাঠের রাজনীতিতে যারা যুক্ত তাদের প্রত্যাশা বেশি থাকাই স্বাভাবিক। আমরা যারা 46-47 বছর বা 42-43 বছর যারা দল করি, তাদের যে অবদান, দলের সাথে যে সম্পর্ক, দলের জন্য যে কাজটা করেছি, আবার যারা আমাদের পরবর্তী জেনারেশন যারা মাঠে ছিল, তাদের জায়গা থেকে তারাও মাঠে ছিল, তারাও দলের পক্ষে ফাইট দিয়েছে। ক্যাবিনেট যেভাবে গঠন হয়েছে বা এমপির মনোনয়ন যেভাবে 300 আসনে দেওয়া হয়েছে, এখানেও সেভাবেই আমার মনে হয় নবীন প্রবীণের একটা সমন্বয় করেই মনোনয়ন দেওয়া উচিত। দুঃসময়ে মাঠে থাকলেও সুসময়ে যারা অন্তরালে চলে গেছেন তাদের খুঁজে বের করে প্রাপ্য সম্মান নিশ্চিতের তাগিদ বিএনপি নেত্রীদের। কত কষ্টের পর বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে আসছে, এখন কিন্তু অনেক দুধের মাছের অভাব নাই। ওই দুঃসময়ে কিন্তু একটা মানুষ খুঁজে পাওয়া খুব দুরূহ ব্যাপার ছিল। তো সেই সময়টায় যারা ছিল তারা কিন্তু অনেকটা অভিমান করে ঘরে ঢুকে যাচ্ছে। আমরা মনে করি যে দল তার সঠিক কাজটি করবেন, আসল মানুষটাকে খুঁজে বের করবে। প্রায় 4 দশক জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত এই নেত্রী বলছেন, দেশের নারী ক্ষমতায়নে সংসদের সংরক্ষিত আসন গুরুত্বপূর্ণ একটি অবস্থান। এমন জায়গায় তাই সংসদীয় শিষ্টাচার বজায় রেখে নীতি তৈরির বিষয়ে যৌক্তিক অবস্থান তুলে ধরার মতো মেধাসম্পন্ন নারীদের প্রয়োজন। পার্লামেন্ট এটা একটা ডিবেটের জায়গা, এটা ল মেকারের জায়গা। এখানে আইন প্রণয়নের ব্যাপারে আপনার ভূমিকা নিতে হবে, এখানে ডিবেট হবে, এখানে বিরোধী দল থাকবে, তাদের কথার রেসপন্স করতে হবে। এখানে অবশ্যই সৎ, যোগ্য, দক্ষ এবং সুশিক্ষিত হতে হলে ভালো হয় এই ধরনের নারী নেতৃত্বে উঠে আসুক, এবং যা পরীক্ষিত তো বটেই। ত্রয়োদশ জাতীয় সংসদে আসন বিবেচনায় শুধু বিএনপির ভাগে যাবে 35টি সংরক্ষিত আসন। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী 11টি এবং এনসিপি পাবে 1টি আসন। সংবিধান অনুযায়ী নির্বাচনী ফলাফল সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনের ঘটনায় এখনও কাটেনি আতঙ্ক। আগুনে দগ্ধ 15 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পুড়ে ছাই 30টি গাড়ি সহ কোটি টাকার মালামাল। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। হঠাৎ এক দুর্ঘটনায় কেড়ে নিল রাতের ঘুম, পুড়ে ছায় কোটি টাকার মালামাল, আর্থিক সংকটে ক্ষতিগ্রস্তরা।
কক্সবাজার এলপিজি গ্যাস স্টেশনের 3 পাশে অসংখ্য বসতি, আছে পর্যটকবাহী গাড়ির গ্যারেজও। বুধবার রাতে এলপিজি গ্যাস স্টেশনে আগুন লাগে। তাৎক্ষণিক 10টি গাড়ি বের করতে পারলেও ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই 30টি গাড়ি। 25 থেকে 30টা গাড়ি পুড়ে গেছে, তার মধ্যে সম্পূর্ণ পুড়ে গেছে 14-15টা গাড়ি। এখানে কিছুই নেই, এই যে গ্যারেজের মধ্যে আমাদের মাল সামানা যেগুলি ছিল সব শেষ। আমার মালিকা 3টা গাড়ি জ্বলে গেছে। গ্যাস পাম্পের পেছনে ছিল মুন্নি বেগমের বসতি। আগুন থেকে বাঁচতে সন্তানদের নিয়ে দৌড়ে বের হন তিনি, তবে রক্ষা পায়নি তার ঘরের আসবাবপত্র ও স্বর্ণ অলংকার। 14,000 লিটার ধারণ ক্ষমতার গ্যাস ট্যাঙ্ক চারপাশে ছড়িয়ে পড়া আতঙ্কে স্থানীয়রা। প্রশাসনের নির্দেশনায় বন্ধ ঘরের রান্নাবান্না। ওই যে ফায়ার ফিটে বলছে যে আগুন না দেওয়ার জন্য, গ্যাস সিটে যে সেই জন্য। প্রশাসনের লোকরা বলছে যে এখনো আতঙ্ক শেষ হয় নাই, এখনো আতঙ্ক আছে, তোমরা ওইদিকে যাও না, আমরা এই জন্য বাইরে আছি। ফায়ার সার্ভিস জানায় গ্যাস পাম্পে ছিল না অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা, তাই ভয়াবহ আকার ধারণ করে আগুন। আমাদের নিজস্ব যেই ব্যবস্থাপনা ছিল ওগুলো দিয়ে আমরা এখানে অগ্নি নির্বাপন করেছি। ওনাদের কিছু অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, এই ধরনের আমরা কোনো কিছু দেখিনি। তা আমরা যদ্দূর জেনেছি ডিসি অফিসের থেকে কোনো ধরনের পারমিশন নেই বা আমাদের থেকে কোনো রকম পারমিশন নেই। দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আর আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। যেরকম দুর্ঘটনা ঘটেছে তাতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল, সময়োচিত পদক্ষেপ গ্রহণের কারণে সেটি হয়নি। যারা আহত হয়েছে তাদের সরকারি যে নীতিমালা আছে, নীতিমালার আওতায় আমরা সহায়তা প্রদান করব। 5 দিন ধরে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় ময়লার ভাগার মাতুয়াইল ল্যান্ডফিল। বিষাক্ত আর দুর্গন্ধযুক্ত ধোঁয়ায় অসহনীয় স্থানীয়দের জনজীবন। বড় পরিসরের এই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। পরিস্থিতি মোকাবেলায় বর্জ্য ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। ময়লার স্তূপের ওপর ভারী ধোঁয়ার কুণ্ডলী, এর মধ্যেই অল্প অল্প করে জ্বলছে আগুন। বর্জ্যপোড়া ধোঁয়া ছড়িয়ে পড়েছে ডেমরা, কোনাবাড়ি, যাত্রাবাড়ি, জুরাইন সহ পার্শ্ববর্তী এলাকা ছাড়িয়ে রাজধানীর মতিঝিল পর্যন্ত। ঢাকার মাতুয়াইলে অবস্থিত দেশের সবচেয়ে বড় ময়লার ভাগারটি এভাবেই জ্বলছে 5 দিনেরও বেশি সময় ধরে। বর্জ্যের বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন, শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা। বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হলেও যথাযথ পদক্ষেপ না থাকায় ক্ষোভ স্থানীয়দের। এই ধোঁয়াটা নিঃশ্বাস করতে হাঁপানির মতন রোগ হয়ে যেতেছে, আর ঠান্ডা কাশি আর কমতেছে না। আমাদের ঘর বাড়ির যে চারদিকে যে ইয়েগুলো ধোঁয়ায় আমরা নিঃশ্বাস ফেলাইতে পারতাছি না। আমাদের ছোট বাচ্চাদের অনেক ক্ষতি হয়। সারাদিনই মোটামুটি জ্বলতে থাকে, আর রাতের বেলা আরও এটা বেশি তীব্র থেকে তীব্র হয়ে যায়, আর বাকি বাচ্চারা শ্বাস নিতে পারে না। রুমের মধ্যে একদম অক্সিজেনের অভাব মনে হয় এরকম লাগছিল। এই কোনাটার মধ্যে টানি, এরপর একটা ফায়ার সার্ভিস আইছিল গাড়ি, আমরা বরকি খাওয়াইতেছি, করতেছি, আবার বলছে নিবামু। পরের দিন আয় পুরাটা লেগে গেছে। যে ধোয়া হয়েছে, এই ধোয়া যাত্রাবাড়ি অঞ্চলে মশা যে অবস্থায়, যে এটা ময়লার জায়গা না, এই জায়গা তো মশার স্থান। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস, তবে বিভিন্ন সমস্যার কারণে এত বড় পরিসরে কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের। এখানে এক জায়গায় আগুনটা না, এটা এই জানেন আপনারা, এই ময়লা ডিপোটা হলো 181 একর জায়গা নিয়ে। এখানে বিশাল বিশাল যে পাহাড়, অর্থাৎ ময়লার যে পাহাড়গুলো আছে, তো এই পাহাড়গুলোতে আজকে একটা টাইমে 3-4টা আগুন আছে। সকালবেলা গতকালকে আমরা যে পাহাড় আগুন হয়েছি, সকালবেলা থেকে আরেকটা লাগছে। চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব, তবে এটা স্পেসিফিকলি আমি বলতে পারবো না যে কতক্ষণ লাগতে পারে। ঢাকায় প্রতিদিন 2 সিটি কর্পোরেশনে বর্জ্য উৎপাদিত হয় প্রায় 7,500 টন। উৎপাদিত বর্জ্যের প্রায় 55%ই সরাসরি ড্রেন, খাল ও জলাশয়ে মিশছে। এতে তৈরি হচ্ছে বড় ধরনের স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও নির্দিষ্ট কর্মপরিকল্পনা ছাড়া সম্ভব নয় দূষণ রোধ। আপনি একটা ময়লা ফেলবেন, ময়লা ফেললে কি হচ্ছে? আমরা কাউকে ময়লা ফেললে তাকে কি কোনো শাস্তি দিচ্ছি না। আমরা কি ওই ময়লা যে সে না ফেলে নিজের কাছে রাখবে এই শিক্ষা কি তাকে দিচ্ছি? প্রপার জায়গায় ফেলার শিক্ষা কি তাকে দিচ্ছি? সেটাও দিচ্ছি না। আমরা সেটাকে একদম ল্যান্ডফিলে ফেলে সেটাকে আরও বেশি মানে সেখান থেকে মিথেন উৎপন্ন হচ্ছে, বিভিন্ন রকম আরও বেশি ক্ষতি করছে প্রকৃতি। কিন্তু ওইটাকে যদি আমি ওয়েস্ট আকারে ট্রিট না করে ওয়েলথ আকারে ট্রিট করতাম, তাহলে কিন্তু এমন হইতো যে ওইটা থেকে আমি আরও অন্য প্রোডাক্ট তৈরি করতে পারছি। এখনকার টেকনোলজি এত উন্নত, সো এই টেকনোলজিকে কেন আমরা ব্যবহার করছি না? এটা ব্যবহার করা খুবই জরুরি।
এবং সে ব্যবহারের মাধ্যমে আমরা তো আমাদের যে ভয়ঙ্কর একটা অবস্থা সেই অবস্থা থেকে বের হয়ে আসতে পারি। এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেয়ার আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আমরা চেষ্টা করব এবং সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ নাগরিক সচেতন না হয়। বর্জ্য পুনর্ব্যবহার, পৃথকীকরণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকার বর্জ্য সমস্যার এই সংকট মোকাবিলা সম্ভব বলে অভিমত বিশ্লেষকদের। আমার পেছনে জ্বলছে মাতুয়াইল ল্যান্ডফিল, যার ধোঁয়ায় আচ্ছন্ন গোটা পরিবেশ। এ চিত্র ঢাকার গোটা বর্জ্য অব্যবস্থাপনাকেই চিহ্নিত করে। যে প্রকৃতি আমাদের বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল, সেটিকেই আমরা তিলে তিলে শেষ করছি না বুঝেই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রগুলোকে আধুনিক প্রযুক্তির আওতায় আনলেই রোধ করা সম্ভব হবে পরিবেশ দূষণ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। জেনেভায় তেহরান ওয়াশিংটন তৃতীয় দফার বৈঠক আজ। সংলাপের আগে তেলবাহী জাহাজ ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। ঈদ ফ্যাশনে পিছিয়ে নেই ছেলেরাও। হালকা নকশার পাঞ্জাবি আর ড্রপ শোল্ডার শার্টের চাহিদা এবার শীর্ষে। নজর পড়েছে বুটকাট প্যান্টেও। ফেব্রিক বাছাইয়ের ক্ষেত্রে বিক্রেতারা মাথায় রাখছেন আরামের বিষয়। ঈদ এলেই ধুম পড়ে নতুন জামা কেনার, তবে তা অবশ্যই হতে হবে ট্রেন্ডি। এবার ঈদের ছেলেদের পোশাকে প্রাধান্য পাচ্ছে ড্রপ শোল্ডার পাঞ্জাবি আর শার্ট। চাহিদা শীর্ষে রয়েছে বুটকাট প্যান্টও। রঙের ক্ষেত্রে আগ্রহ বেশি হালকা বা প্যাস্টেলে। আমি একটা পাঞ্জাবি কিনবো যেটা সফট, খুব একটু কোয়ালিটি হাই থাকবে, সফট এক্সক্লুসিভ, মানে আগে যেটা হয়তো অনেকে পরে নাই, নতুন কিছু। সবাই নর্মালি সিম্পল কালার পছন্দ করে, আমি একটু কালারফুল পছন্দ করি। আমি একটু কিনলে প্রিন্টিং কিংবা কালারফুল কিছুর মধ্যে আমি চাচ্ছি এবার। অনেকেই কাঙ্ক্ষিত পোশাক কিনতে ঘুরছেন দোকানে দোকানে। কয়েকটা দোকানে আমি ঘুরে দেখলাম, তো যখন আমি কম্পেয়ার করি লাস্ট 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স, মাশাআল্লাহ এবার অনেক 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 নাইস কালেকশন, ইভেন দো মনের মতো ড্রেস পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান, প্রতিটা কালেকশনের ফেব্রিক বাছাই করা হয়েছে ক্রেতার চাহিদা আর আরামের কথা মাথায় রেখে। ড্রপ শোল্ডারের শার্ট আছে আমাদের, হাফ স্লিভ, সামনে যেহেতু গরম সেজন্য আমাদের হাফ স্লিভ শার্টের হিউজ কালেকশন অলরেডি চলে আসছে। পাঞ্জাবির ভিতরে সিম্পল ডিজাইনটা এখন সবচেয়ে বেশি কাস্টমার চুজ করতেছে। রমজানের মাঝামাঝি পর্যায়ে বিপণী বিতানে আরও নতুন কালেকশন আসবে বলেও জানান ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। আজ জেনেভায় পরমাণু ইস্যুতে তৃতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। সংলাপের আগে বুধবার ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তি করাতে চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থান করছে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এছাড়া সমুদ্রে ছড়িয়ে পড়েছে মার্কিন ৫ম নৌবহরের জাহাজ। ট্রাম্প প্রশাসনের এই বিশাল সামরিক উপস্থিতি তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক চাপের মধ্যেই বৃহস্পতিবার জেনেভায় বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। তবে বৈঠকের আগে তেহরানকে অর্থনৈতিকভাবে আরও বেকায়দায় ফেলতে চায় ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় বুধবার দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ইরানের কাছে এখন পরমাণু অস্ত্র না থাকলেও মজুদ থাকা উপাদানগুলো যে কোনো সময় অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। এই অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মার্কিন কংগ্রেসের 2 মুসলিম নারী সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরকে দ্রুত নিজ নিজ দেশে
ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ চলাকালীন ওই দুই সদস্য তাকে উদ্দেশ্য করে চিৎকার ও প্রতিবাদ করার পর তিনি এই মন্তব্য করেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, যারা এমন আচরণ করতে পারে তারা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেখান থেকে এসেছে যত দ্রুত সম্ভব সেখানেই তাদের পাঠিয়ে দেওয়া উচিত। ট্রাম্প ভাষণ দেওয়ার সময় অভিবাসন কর্মকর্তাদের হাতে মার্কিন নাগরিকদের মৃত্যুর প্রতিবাদ জানান ওই দুই আইন প্রণেতা। চ্যাম্পিয়ন্স লিগের খবর, আর কোনো নাটকীয়তার জন্ম দিতে পারল না বেনফিকা। সান্তিয়াগো বার্নাব্যুতে গোল করে ম্যাচের নায়ক ভিনিসিয়াস জুনিয়র 2-1 গোলে বেনফিকাকে হারিয়ে ইউসিএল এর শীর্ষ 16তে উঠল রিয়াল মাদ্রিদ। রাতের আরেক ম্যাচে টান উত্তেজনায় জিততে পারেনি পিএসজি মোনাকোর কেউই। শেষ পর্যন্ত 2 লেগ মিলিয়ে পরের রাউন্ডের টিকিট পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। একটা ম্যাচের আগে মাঠের বাইরের আলোচনা তুঙ্গে, নিষেধাজ্ঞায় ডাগ আউটে নেই প্রতিপক্ষের কোচ। বর্ণবাদী আচরণ করে স্পেনে আসতেই পারেননি বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ানি। গ্যালারি জুড়ে ভিনিসিয়াসের সমর্থনে বিশাল বিশাল ব্যানার। কিক অফের আগেই প্রচন্ড চাপে পর্তুগিজরা, কিন্তু বাঁশি বাজতেই অন্যরূপ বেনফিকার। সব অপমানের জবাব দিতে মরিয়া ক্লাবটি। তেরে ফুরে আক্রমণ বার্নাব্যুতে 14 মিনিটেই আগের হিসেব চুকিয়ে দিলেন রাফা সিলভা। 2 লেগ মিলিয়ে তখন সমতায় রিয়াল, আনন্দে নেচে ওঠে পর্তুগিজরা। 1 গোলের লিড নিয়ে ম্যাচ শুরু করে এভাবে পিছিয়ে যেতে হবে স্বপ্নেও ভাবেনি রিয়াল সমর্থকরা। তাদের চ্যান্টে তখন টিকে থাকা দায় বার্নাব্যুতে। প্রতিপক্ষের জন্য এটা বিভীষিকাময় হলেও ঘরের ছেলেরা যে অভিজ্ঞতায় ভরপুর, তাই তো এগিয়ে যেতে সময় লাগেনি মাদ্রিদিস্তাদের। 16 মিনিটেই ম্যাচে সমতায় ফেরে রিয়াল। ভালভার্দের অ্যাসিস্টে স্কোর করেন চুয়ামেনি। আনন্দে ফেটে পড়ে লস ব্লাঙ্কোস। এই 1 গোলে বদলে যায় ম্যাচের পরিস্থিতি। একের পর এক আক্রমণে তটস্থ হয়ে পড়ে বেনফিকা। 32 মিনিটে আবারও গোল রিয়ালের, কিন্তু আর্দা গুলারের হেড জালে জড়ালেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। বিরতি থেকে ফিরেও দারুণ এক সুযোগ পেয়েছিল অল হোয়াইট, কিন্তু ভালভার্দে পারেননি কাজে লাগাতে। 6 মিনিট পর একই ভুল আলেকজান্ডার আর্নল্ডের। একের পর এক গোল মিসে তখন ড্রটাকেই বাস্তবতা মেনে নিয়েছিল মাদ্রিদের ফুটবলাররা, কিন্তু তখনই দৃশ্যপটে হাজির প্রথম লেগের হিরো ভিনিসিয়াস জুনিয়র। মাঝমাঠ থেকে ভালভার্দের থ্রু পাসে তার ট্রেডমার্ক কোনাকুনি শট, বোকা বনে যান বেনফিকার গোলকিপার। এরপর কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে দেন তার বিখ্যাত সেই ড্যান্স, যার কারণেই এত কিছু হয়ে গেল গত 1 সপ্তাহে। তবে নির্বিকার ভিনি টানা 5 ম্যাচে গোল করার আনন্দে ভাসেন। 2 লেগ মিলিয়ে 3-1 জয়ে নকআউটে উঠে গেল রিয়াল মাদ্রিদ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষা গবেষণায় রাজনীতিকীকরণ সভ্য সমাজে চলতে পারে না। 21শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ পর বইমেলা উদ্বোধন। মন্ত্রিসভার বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন। ঈদযাত্রা নির্বিঘ্ন করার ঘোষণা মন্ত্রীর। সড়কে থাকবে না চাঁদাবাজি, বাড়বে না ভাড়া। এবং বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান বললেন, আগে কাজ পরে কথা। কর্মসংস্থান তৈরি, মূল্যস্ফীতি ও উচ্চ সুদহার নিয়ন্ত্রণে গুরুত্ব। এই ছিল দুপুরের সময়ের পর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। দর্শক আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।